আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি রোববার। ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে জানালেন চিফ প্রসিকিউটর। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আমন্ত্রণ পেয়েছে বিএনপি। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জানালেন আমির খসরু। দেশকে হুমকির মুখে ফেলে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছে তাদের আশা পূরণ হবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি। এবং নতুন অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫.৫ লাখ কোটি টাকা। বড় চ্যালেঞ্জের মুখে এনবিআর, আসছে বাজেটেও কোনো চমক নেই, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার করা হতে পারে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে এই অভিযোগ দাখিলের শুনানি সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে চিফ প্রসিকিউটর জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেওয়া হবে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে। এই সময় ১০ থেকে ১৫টি উল্লেখযোগ্য গুমের ঘটনা তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। বিচার প্রক্রিয়ায় বাধা অনেকটা দূর হয়েছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে। তবে গুমের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের ক্ষেত্রে কিছুটা বাধা রয়ে গেছে। আগামী ২ জুন সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে অনুষ্ঠিত হবে সর্বদলীয় বৈঠক। প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করবেন। এই তথ্য নিশ্চিত করেছেন ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এরই মধ্যে বৈঠকে অংশ নিতে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কনসেনসাস কমিশনের পক্ষ থেকে, ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছি। বিকাল ৪টার সময় রাজনৈতিক দলের সাথে আমাদের দ্বিতীয় দফা বৈঠক হবে এবং প্রধান উপদেষ্টা এটা উদ্বোধন করবেন। তো এটা প্রাথমিকভাবে এই সিদ্ধান্তটা হয়েছে, প্রধান উপদেষ্টা আজকে রাতে ফিরবেন এবং ফেরার পরে কাল সকালে এটা কনফার্ম করা হবে যে প্রাথমিকভাবে যেসব বিষয়ে তারা একমত হয়েছে, এই বিষয়গুলো গভীরে যাওয়া, কোন কোন বিষয়ে সত্যিকার অর্থে একমত হয়েছে। নীতিগত বিষয়ে একমত হলে তো হবে না, এটার বিস্তৃত বিষয়ে যেমন উচ্চকক্ষ একমত হতে পারে, কিন্তু উচ্চকক্ষ নির্বাচন কিভাবে হবে, কারা ওখানে নির্বাচিত হবেন, এইসব বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। নারীর প্রতিনিধিত্বের ব্যাপারে ১০০ আসন হওয়ার ব্যাপারে তারা নীতিগতভাবে একমত হয়েছে, কিন্তু কি পদ্ধতিতে হবে, এইসব বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো সম্পর্কে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ পৌঁছার চেষ্টা করা হবে, যার ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণীত হইতে পারে। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো যুক্তি থাকলে তা প্রকাশ করতে হবে। অন্যদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, শুধু যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছে তারা নির্বাচন চায় না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কৃষক দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
চলমান রাজনৈতিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, একটি মহল ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিভেদ ও বিভাজনের রাজনীতি করছে। যারা নির্বাচনের কথা বলে তাদের দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে, কারণ কুচক্রী মহল চায় না দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বলে অভিযোগ করেন তিনি। বলেন, জনগণের দাবি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা যা চান, মাননীয় সংস্কার কমিশনের নেতৃবৃন্দ ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা, সংস্কার কমিশনে আপনারা নিজেদের মতো করে যে সমস্ত সংস্কার সংবিধানে চান, সেই সংস্কারগুলো জাতিকে মেনে নিতে হবে। এই ইগু কেন আপনারা লালন করেন? মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। এইভাবে আপনারা আমাদেরকে সংস্কারের কলা দেখাচ্ছেন। আসল করেছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে এর মধ্যে বলতে থাকতে হবে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে। বাংলাদেশের মানুষের দাবি, একটি কারণও নাই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়া। সংস্কার এবং নির্বাচন চলমান প্রক্রিয়া। জাতীয় প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন যারা নির্বাচন চায় না তারা আসলে ক্ষমতায় থাকার জন্য জনগণকে বাদ দিয়ে পেছনের দরজার পথ বেছে নিয়েছে, কিন্তু দেশের মানুষ এখন আর তা হতে দেবে না। যে গণতন্ত্রের জন্য মানুষ ভিটাবাড়ি ছেড়ে ধান খেতে ঘুমিয়েছে, বেড়িবাঁধে ঘুমিয়েছে, ব্যবসা হারিয়েছে, চাকরি হারিয়েছে, যে গণতন্ত্রের জন্য বাড়িঘর ভাঙচুরের মাধ্যমে আমাদের অনেক নেতা কর্মী, মা বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, সেই গণতন্ত্রের পদরোধ যদি কেউ করতে চায়, এটা কি গ্রহণযোগ্য হতে পারে? অন্যদিকে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় হতদরিদ্র মানুষের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। সংস্কারের কথা বলতে বলতে একজন নিজের ফ্যাসিবাদী চরিত্র স্পষ্ট করবেন জনগণের সামনে, এটা আমরা আগেই আশা করেছিলাম। এই সরকার ফ্যাসিস্টের কথা বলতে বলতে একসময় নিজেই ফ্যাসিস্ট হয়ে যাবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখতে বহু মানুষকে হত্যা করেছে। জুলাই আগস্ট আন্দোলনের সময় ৬৬ শিশুকেও হত্যা করা হয়েছে বলে জানান তিনি। এ সময় জুলাই বিপ্লবে শহীদদের জন্য দোয়া করা হয়। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, সেই রহমত যাতে আল্লাহ আমাদেরকে দেন, আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এই বিষয়ে আপিল বিভাগের রায় আজ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ গত ১৪ মে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য এদিন ঠিক করেন। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি ১ নম্বরে রয়েছে। জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেন হাইকোর্ট। এই রায় স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে দেন আপিল বিভাগের তখনকার চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। এরপর দলটির নিবন্ধন বাতিল করে ২০১৮ সালের ৭ ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। চেম্বার আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিল ও লিভ টু আপিল ২০২৩ সালের ১৯ নভেম্বর খারিজ করে আদেশ দেন আপিল বিভাগ। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিলম্ব মার্জনা করে আপিল ও লিভ টু আপিল পুনরুজ্জীবিত চেয়ে জামায়াতের করা পৃথক আবেদন গত ২২ অক্টোবর মঞ্জুর করেন আপিল বিভাগ। মানবিক করিডোর বা চ্যানেল যে নামে ডাকা হোক না কেন, এর কোনোটি দেওয়ার অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সিডাব মিলনায়তনে আয়োজিত সেমিনারে কথা বলেন তিনি। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরে একটি দল নির্বাচন চায়, প্রধান উপদেষ্টার এই বক্তব্য সঠিক নয়। তার দলও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একই মত জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে।
বাংলাদেশের ভূ রাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষক এই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড সিকিউরিটি অ্যানালাইসিস। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল জগলুল আহসান। সমাধানে বা সঠিক পথে এই হিউম্যান করিডোরের ব্যাপারে সেমিনারে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোর দিয়ে আরাকান আর্মিকে ম্যানেজ করে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। কেন করিডোর দিয়ে আমাকে রোহিঙ্গা ফেরত দিতে হবে, এটা আমার প্রশ্ন। বাংলাদেশ থেকে রোহিঙ্গা ফেরত যায় নাই, জিয়াউর রহমান সাহেবের সময় রোহিঙ্গা ফেরত যায় নাই, বেগম খালেদা জিয়ার সময় রোহিঙ্গা ফেরত যায় নাই। কি করিডোর দিয়ে হয়েছিল? করিডোর দিয়ে আমি কি ফ্রন্টলাইন স্টেট হতে যাব? আফগানিস্তান পাকিস্তানের অবস্থা দেখেন আজকে কোথায়। কেন পাকিস্তান আজকে এই জায়গায়? আমরা কি অন্য রাষ্ট্রের স্প্রিং বোর্ড হিসেবে কাজ করব? ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার দল। বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি, কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে। ডাকসুর আরেক সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরও একই সুরে কথা বলেন। আমরা তো অনেক দিন ধরে বলে আসছি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হলে ভালো, তো এর চেয়ে আমরা কি স্পষ্ট কথা বলবো? বক্তারা বলেন, সংস্কার কমিশনের সুপারিশ আমলে নিয়ে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা যেতে পারে, তবে সংবিধান সংশোধনের ক্ষমতা সরকারের নেই। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। দেশকে হুমকির মুখে ফেলে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছে তাদের আশা পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। রাজধানীর গুলশানে জাতীয় নাগরিক পার্টির মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। এ সময় এনসিপি জুলাইয়ের নীতিতে বিশ্বাস করে বলে তিনি বলেন, বিচার কার্যক্রম ও মৌলিক সংস্কার শেষ না করে নির্বাচন তরুণ সমাজ মেনে নেবে না। নতুন ফ্যাসিবাদ তৈরি করার চেষ্টা করলে দেশে আবারও গণ অভ্যুত্থান হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাদের এই ধরনের গুন্ডা মাস্তানি ট্রেডার রাজনীতি তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নেবেন? সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়, তাহলে আপনাদের দিশা আসবে, আপনাদের হুঁশ ফিরে আসবে। ক্ষমতার লোভে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন। সাম্য হত্যাকাণ্ডের ইস্যুকে ডাকসু নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে একটি গোষ্ঠী প্রশাসনের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এই অভিযোগ করেন। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় আবারও উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবি জানান তারা। অন্যদিকে শাহবাগে প্রতিবাদ সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা দাবি করেন, ফ্যাসিবাদের ফাঁদে পা দিচ্ছে ছাত্রদল। রিপোর্ট করছেন আতিন সচিব। সাম্য হত্যাকাণ্ডের দিন গড়িয়েছে অনেকটা। এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করে হত্যার রহস্য উন্মোচন করার দাবি করে পুলিশও। তবুও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এ বিষয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেন, দ্রুত সময়ে সাম্য হত্যাকাণ্ডের সত্যিকারের রহস্য জনসাধারণের সামনে উপস্থাপন করতে হবে। উপাচার্য এবং প্রক্টর অবিলম্বে পদত্যাগ করে যোগ্যতর ব্যক্তিদেরকে এই গুরু দায়িত্ব পালনের সুযোগ করে দেয়ার এবং নতুন প্রশাসনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ ও সুন্দর শিক্ষাঙ্গন হিসাবে গড়ে তোলার যৌক্তিক দাবি আবারও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সারা দেশে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টি এবং ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ফ্যাসিবাদের ফাঁদে পা না দিতে ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। অন্যায়ের বিপক্ষে যে অনুভূতি সেটাকে ধারণ করতে শিখুন, সেটাকে ভয় করতে শিখুন। ভয় না পেলে আপনাদের ক্যাম্পাসে রাজনীতি দূরের কথা, বাংলাদেশেও আপনারা পিতা করি হয়ে যাবে। এ সময় বিভিন্ন উস্কানিমূলক কর্মকাণ্ডের জন্য বাম ছাত্র সংগঠনগুলোর সমালোচনা করেন শিবিরের নেতারা। আতিন সচিব, এটিএন বাংলা, ঢাকা।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্য সহ ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এখনও সাইফুল ইসলাম নামের অপর এক পুলিশ সদস্য সহ নিখোঁজ রয়েছেন ৪ জন। এছাড়া উদ্ধার করা হয়েছে একজনের মরদেহ। পুলিশ জানায় দুপুর ২টার দিকে ভাসানচর থেকে ৪ জন পুলিশ সদস্য, অসুস্থ রোহিঙ্গা, আনসার সদস্য, বিভিন্ন এনজিও সংস্থার লোকজন সহ ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার আলীবাজার ঘাটের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে ভাসানচর থেকে ৭-৮ কিলোমিটার দূরে গিয়ে করিমবাজার সংলগ্ন ডুবারচর এলাকায় মেঘনা নদীতে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ভাসানচর থানার ওসি বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানান। পরে রাত ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে একজনের মরদেহ ও ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। আমাদের বিশেষ আয়োজন বাজেট ২০২৫। অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই এবার ভিন্ন এক প্রেক্ষাপটে সংসদ ছাড়াই পেশ হতে যাচ্ছে জাতীয় বাজেট। ২রা জুন ২০২৫-২৬ অর্থ বছরের ৭,৯০,০০০ কোটি টাকার বাজেট পেশ করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা, যা পাশ হবে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৫ লাখ কোটি টাকা, যেখানে কর আদায়ে বড় চ্যালেঞ্জ এনবিআর এর সামনে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিশ্চিতে ব্যবসা বান্ধব পরিবেশ ও কর কাঠামোর পরিবর্তন করতে হবে। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ফলে এবার ভিন্ন বাস্তবতায় পেশ হতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকছে ৫.৫ লাখ কোটি টাকার বেশি। একদিকে অর্থনৈতিক টানাপোড়েন, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কর্মবিরতিতে স্থবির ব্যবসা বাণিজ্য, যেখানে গত ১০ মাসে রাজস্ব ঘাটতি প্রায় ৭২,০০০ কোটি টাকা। এমন বাস্তবতায় এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর আদায় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫ লাখ কোটি টাকা, যা গত অর্থ বছরের তুলনায় ৩৮,০০০ কোটি টাকা বেশি। যদিও দক্ষিণ এশিয়ায় কর জিডিপির তুলনায় অনেকটা পিছিয়ে বাংলাদেশ। বাজেটের রাজস্ব আদায় কিছুটা চ্যালেঞ্জ হলেও ইতিবাচক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। তুলে ধরেন কর ফাঁকি রোধ ও কাঠামোর পরিবর্তনের। মেকিং ইট ডিজিটালাইজেশন, এর সাথে বিকল্প কিছু। বাংলাদেশের ৪ কোটি লোককে ট্যাক্স দিতে পারে, তাহলে আপনার ট্যাক্স যে এখন ৪০ লাখ দিতেছেন, আপনার 10%। তো আমরা যেটা বলতেছি ৪ কোটি লোকে যেখানে দিতে পারে এবং ট্যাক্স রেট কমায়ও এর থেকে বাজেট বড় করা সম্ভব। নাম্বার অফ এসএসসি আপনাকে বাড়াতে হবে। ব্যবসায়ী প্রতিনিধিরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে হলে নিশ্চিত করতে হবে দেশি বিদেশি বিনিয়োগ। দাবি জানান ব্যবসা বান্ধব পরিবেশের। টাকা মানুষের কাছ থেকে আপনি আদায় করবেন বা নিবেন, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা বর্তমানে আপনি জানেন যে মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা নাই, প্রত্যেকটা ব্যবসা ধস নামছে এবং টেক্সটাইল মিল, অন্য মিলগুলো গ্যাসের জন্য বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে আপনি একটা বাজেট করছেন, পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনাটা কতখানি বাস্তবায়িত হবে এটা বলা বড় মুশকিল। আমরা খুব কঠিন একটা ম্যাক্রো কন্ট্রাকশনারি পলিসিতে গেছি, যেখানে আপনার মোটামুটি চলতি ঋণের প্রবাহ প্রাইভেট সেক্টরে খুব বড় রকমভাবে সীমিত হয়ে গেছে। এতখানি সীমিত হলে সমস্যাটা যেটা দেখা দেয় যে আসলে আউটপুট তো কমে যায়। অ্যাগ্রিগেট আউটপুট কমে গেলে ইকোনমি আসলে বেশ বড় ধরনের একটা ধাক্কা খায় এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে ব্যবসা বাণিজ্য আসলে বড় ধরনের একটা ইম্প্যাক্ট হয়েছে গত 1 বছরে। এবারের বাজেটে বাড়ছে ব্যক্তি করসীমার আওতা, যা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩,৭৫,০০০ টাকা। আর কর আদায়ে সর্বনিম্ন ৫,০০০ টাকার পরিবর্তে থাকছে ১,০০০ টাকা। বছর ঘুরে আবারও এলো বাজেট, যেখানে সংকোচনমূলক ও বাস্তবায়নযোগ্য বাজেটের অংশ হিসেবে কমেছে বাজেটের আকার, কিন্তু বেড়েছে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। প্রায় ৫ লাখ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষক ও বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের কর কাঠামোর পরিবর্তন ও আধুনিকায়ন ছাড়া হোঁচট খেতে পারে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আশানুরূপ কাঠামোগত পরিবর্তন না করায় এই সরকার গতানুগতিক বাজেটই দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি আরো বলেন, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং
করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় আগামী বাজেটে নতুন চমক দেখা যাচ্ছে না। এই সময় জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারকে করমুক্ত সুবিধা দেয়া এবং বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে প্রাক বাজেট এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের সময় বিশাল বাজেট করে অর্থনৈতিক লুটপাটের বোঝা এখন গোটা জাতিকে বহন করতে হচ্ছে। যে বাজেটের মধ্যে দিয়ে সরকার লুটতারাজ করেছে, আমাদের মাথায় $100 বিলিয়ন ঋণের বোঝা রেখে পালিয়ে গিয়েছে, সেই গতানুগতিক বাজেট যদি আমরা পাই তাহলে কিন্তু আমাদেরকে হতাশার জায়গায় তৈরি হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা এখনো পর্যন্ত আমরা দেখিনি যে বিগত সময় অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঋণ খেলাপি, কর খেলাপিদের একটা তালিকা প্রণয়ন করবার জন্য সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে কিন্তু লুটতারাজের ধারাবাহিকতা সেটি বন্ধ হবে। অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি সংস্কারে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেসব সুপারিশ করেছে তার অধিকাংশই এখনো বাস্তবায়ন হয়নি। অনেকগুলো আমরা দেখেছি যে সেইভাবে হয়নি। যে লোকটা ট্যাক্স দেয় তার যে টিআইএন আছে, সাথে বিআইএন আছে, তার একটা ভ্যাট নাম্বার আছে, তার একটা জাতীয় পরিচয়পত্র আছে, তার আবার ফ্যামিলি কার্ড আছে, তার আবার ওখানে ভর্তুকির কার্ড আছে। এই সবগুলো তথ্যকে যদি আপনি একত্রিত না করেন তাহলে তার সামগ্রিক আয় এবং সামগ্রিক অবস্থান কিন্তু আমরা পরিষ্কার করে বুঝি না। এ সময় রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার সংলাপে অর্থনীতির বিষয়টি প্রাধান্য না পাওয়ায় হতাশা প্রকাশ করেন বক্তারা। এটা গতানুগতিক দুঃখজনকভাবে হতে যাচ্ছে। এই বাজেটের সবচেয়ে বড় চমক হতে পারত যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না, কিন্তু তাদের কাছ থেকে সম্পত্তি জব্দ করে সেগুলোকে বিক্রি করে তাদের ব্যাংকে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে, সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম, অর্থায়নের একটা নতুন খাত খুলতে পারতাম, তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি। আসন্ন বাজেটে সরকার যদি জুলাই বিপ্লবের শহীদদের জন্য, আহত পরিবারদের জন্য যদি করমুক্ত সুবিধা প্রদান করে তাহলে জুলাই শহীদদের রক্ত কিন্তু আমাদেরকে আরো বেশি উৎসাহিত করবে যে আমরা কিভাবে আরো গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারি। আমরা তাদের প্রতি সম্মান দেখানো হবে। যে বাজেট ঘোষিত হতে যাচ্ছে সেই ঘোষিত বাজেটে অন্ততপক্ষে স্বাস্থ্য, কৃষি, সামাজিক সুরক্ষা সহ আমাদের এই সকল খাতগুলোকে যাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হয়। কর্মসংস্থানের লক্ষ্যে স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজকে হারিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বিজয়ী হন। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশের সিলেট শাখার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে নগরীর পূর্বশাহী ঈদগাহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ বারডেম জেনারেল হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক M আনিসুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট MOAG ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জিয়াউর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনিসুর রহমান ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী। যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা গেলে অবশ্যই মানুষ সুস্থ হতে সক্ষম হবে এবং আমরা এটাও জানলাম যে লিভার ট্রান্সপ্লান্টেশনের মতো একটা অত্যাধুনিক যে চিকিৎসা সেটিও এখানে সম্ভব হবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। এইখানে একটা রোগী আসলেই সে প্রথমে তার ঠিকমতো চিকিৎসা পাবে, আর যার যে রোগ হয়েছে সেই রোগের জন্য তার পরিবারে, তার আত্মীয় স্বজনের কারো যাতে এই রোগটা না হয় সেটার জন্য একটা প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ব্যবস্থা পাবে। রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে উদ্বোধন হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম টেকনো ফ্ল্যাগশিপ স্টোর দ্য এরা অব টেকনো AI থিমের এই অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীদের লাইভ পারফরমেন্স, AI লাইফস্টাইল ফ্যাশন শো ছাড়াও কেমন 40 সিরিজের ফ্ল্যাশ লঞ্চ করা হয়। আয়োজকরা বলছেন এই স্মার্টফোন ফটোগ্রাফির ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে। এই সময় স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউনুল হক জানান, 2600 বর্গফুটের অত্যাধুনিক এই স্টোরে গ্রাহকরা
AI ইকোসিস্টেমের অভিজ্ঞতা নিতে পারবেন। এছাড়া মেগা বিভিন্ন ইনোভেটিভ স্মার্ট ডিভাইস ব্যবহার করে দেখতে পারবেন তারা। ফ্ল্যাগশিপ স্টোরটিতে 30 মে থেকে 4 জুন পর্যন্ত বিশেষ অফার ঘোষণা করেছে টেকনো। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন থেকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে বিদায় জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ট্রাম্প। এই সময় ইলন মাস্কও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মাস্কের উচ্ছ্বসিত প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, ইলন প্রশাসনে আসার পর অক্লান্তভাবে কাজ করে গেছেন এবং তিনি ছিলেন বলেই খুবই অল্প সময়ের মধ্যে প্রশাসনে ব্যাপক ও ফলপ্রসূ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। মন্তব্য করেন, ইলন মাস্ক না থাকলে হয়তো এই পরিবর্তন আনতে কয়েক প্রজন্ম সময় লেগে যেত। তবে ইলন মাস্ক বিদায় নিলেও ভবিষ্যতেও কোনো না কোনোভাবে প্রশাসনের সংস্পর্শে থাকবেন। সংস্কৃতি মানুষের শুভবোধ ও সুচিন্তা বিকাশের জন্য, নিছক বিনোদনের জন্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। আজ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্যাব আয়োজিত ট্যাব মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পরে অনুষ্ঠানে মিডিয়ার অসামান্য অবদান রাখায় 31 জন কলাকুশলী ও বিশিষ্ট জনের মাঝে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। ট্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। দেশে শিক্ষার প্রসার হলেও মান বাড়েনি বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। চট্টগ্রামে কিউসি গ্রুপের চেয়ারম্যান সাইফুদ্দিন কাদের চৌধুরী 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় সাইফুদ্দিন কাদের চৌধুরী শিক্ষা খাত ও সমাজসেবায় নিভৃতে কাজ করার ভূয়সী প্রশংসা করেন তিনি। পরে বাবা সাইফুদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে ছেলে সাকিব কাদের চৌধুরী বলেন, অসাধারণ মেধা আর কঠোর পরিশ্রম তার বাবাকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেও ক্ষমতার লোভ তাকে টানেনি। সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে স্মরণ সভায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান এম মুসলিম চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, জামাল উদ্দিন কাদের চৌধুরী অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। চিন্তার দেয়াল দিয়ে আমরা নিজেদেরকে আটকে রেখেছি, নিজেদের সম্ভাবনাগুলোকে আটকে রেখেছি। সাইফুদ্দিন যে নীরবে এত জায়গায় কাজ করেছে, শিক্ষায়, ক্রীড়ায়, বন্ধু বান্ধবদের নিয়ে সবাই মিলে একটা বন্ধুত্বপূর্ণ আমেজের মধ্যে বৃহত্তর চিন্তাটাকে নিয়ে আমরা নিবেদিত আছি। বাংলাদেশের নৃবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুস্তাফা মুশফিক। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনোয়ার আহমেদ দ্বিতীয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিনাজুল আবেদিন দিনার তৃতীয় স্থান অর্জন করেন। সকালে জাতীয় জাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আনারুল্লাহ চৌধুরী। এ সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম, নৃবিজ্ঞান এলামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শাহানা ফেরদৌস সীমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফারহানা বেগম, ইনস্টিটিউট অব অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজির নির্বাহী পরিচালক অধ্যাপক মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। কবি আব্দুল হাই মাশরেকির 116তম জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল গজল সন্ধ্যা ও মাশরেকি সম্মাননা আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডক্টর AFM মতিউর রহমান। অনুষ্ঠানে 15 বিশিষ্টজনকে মাশরেকি সম্মাননা 2025 পুরস্কারে ভূষিত করা হয়। গজল পরিবেশন করেন ওস্তাদ জামাল হাসান। এ সময় সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহিন, অভিনেতা ও আবৃত্তি শিল্পী শঙ্কর সাজাল অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজনটির মিডিয়া পার্টনার ATN বাংলা। এবার খেলার খবর। দুর্নীতির কারণে নয়, ক্রিকেট প্রশাসক হিসেবে ব্যর্থতা ও BPL আয়োজনে অব্যবস্থাপনার দায়ে ফারুক আহমেদকে বিসিবি থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পল্টনে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে আনসার ও ভিডিপিকে 30-24 গোলে পরাজিত করে 35তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। পারফরমেন্সকে কেন্দ্র করে এবং বিপিএল এর যে সত্যানুসন্ধান কমিটি ছিল আমাদের, তাদের রিপোর্টে আমরা দেখেছি যে বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং এর বাইরেও আপনারা দেখেছেন যে বিসিবির 9 জন পরিচালকের মধ্যে 8 জনই একটা অনাস্থা প্রস্তাব আমাদের এনএসসিকে পাঠিয়েছে। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেস। টাইব্রেকারে এখন টিভিকে 3-2 গোলে হারিয়ে বিএসজেএ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে এটিএন বাংলা টিম। পল্টন ময়দানে ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণ করে দুই দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে নির্ধারিত সময়ে শেষ পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। পরে ম্যাচ গড়ে টাইব্রেকারে। এটিএন বাংলার গোলরক্ষকের দৃঢ়তায় 3-2 গোলে জয় পায় টিম এটিএন বাংলা। এটিএন বাংলার পক্ষে গোল করেন কামরুজ্জামান রাজীব, আদ্দিন সজীব ও মুশফিকুর রহমান। পরপর 2 ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন আদ্দিন সজীব। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি রোববার। ট্রাইব্যুনাল থেকে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে জানালেন চিফ প্রসিকিউটর। সোমবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সর্বদলীয় বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা, আমন্ত্রণ পেয়েছে বিএনপি। সংস্কারের বাহানায় নির্বাচন বিলম্বের অপচেষ্টা চলছে, অভিযোগ সালাউদ্দিন আহমেদের। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে থাকা প্রায় সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, জানালেন আমির খসরু। দেশকে হুমকির মুখে ফেলে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছে তাদের আশা পূরণ হবে না, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারির। আবারও গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি। এবং নতুন অর্থ বছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5 লাখ কোটি টাকা। বড় চ্যালেঞ্জের মুখে এনবিআর। আসছে বাজেটেও কোনো চমক নেই, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্য। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা।